হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা ইতিমধ্যেই বৃত্তগতি শেষ করে ফেলেছি এবং আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার নাম কার্য, ক্ষমতা ও শক্তি, বা ইংরেজিতে যাকে বলে কার্য মানে ওয়ার্ক, ক্ষমতা মানে পাওয়ার, আর শক্তি মানে এনার্জি। তো কার্য, ক্ষমতা, শক্তি। তো কার্য বলতে আমরা কি বুঝি না, কাজ করি, যে কতটা আমরা কাজ করি, সেই কাজ, আমরা যে দৈনন্দিন জীবনে কাজ করি সেটাই হচ্ছে কার্য। ক্ষমতা মানে কি, আমাদের কতটা ক্ষমতা আছে, একটা কাজ করার জন্য ক্ষমতার দরকার হয়, তো কতটা ক্ষমতা আছে সেটা। আর শক্তি, শক্তি মানে তো জানোই যে তোমার যদি দেহে শক্তি না থাকে তুমি কাজটা করবে কি করে, তাহলে কাজ করার জন্য যে সামর্থ্য দরকার হয় সেটাই তো শক্তি, তাই না? তো সেই জন্য আমাদের এই চ্যাপ্টারটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পড়তে হবে, যাতে তোমাদের, এবং অবশ্যই ফিজিক্সের একটা অন্যতম মানে বড় চ্যাপ্টার এবং খুব মানে বিশাল একটা আলোচনা আছে এর মধ্যে, যে কার্য কী, ক্ষমতা কী, শক্তি কী। এবং তোমরা দেখতে পাবে যে পরবর্তীকালেও যদি তোমরা ফিজিক্স পড়ো, যে এই চ্যাপ্টারটার হেল্প তোমাকে সব সময় নিতে হবে, এই চ্যাপ্টারটার হেল্প তোমাকে সব সময় নিতে হবে, এমন একটা চ্যাপ্টার। তো সেই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে, এবং তারপরে তুমি এটা বিভিন্ন যেগুলো প্রবলেম তুমি করবে সেগুলো তোমরা তবেই করতে পারবে, যতক্ষণ না তুমি ভালো করে বুঝবে। তো সেই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা ধ্যান দাও, এবং তোমাদের পরীক্ষাতেও এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে আমি কি বলছিলাম, যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্য। তো কার্য মানে কি, আমি যে দেখলাম যে একটা বস্তুকে আমি যদি ঠেলে নিয়ে যাই, একটা বস্তুকে যদি আমি ঠেলে নিয়ে যাই রাস্তা দিয়ে, তাহলে আমি কার্য করছি, তাই তো? যে আমি কোনো কিছুকে ঠেলছি বা কোনো কিছুকে নিয়ে যাচ্ছি, মানে আমি কিছু একটা করছি, সেটাই তো কার্য। তার জন্য কার্য বলছে, যে কার্য বলতে আমি তখনই বলবো, ধরো কোনো একটা বস্তু আছে, বস্তুকে তুমি একটা বল দিলে, সেটা হচ্ছে বল হচ্ছে এফ। কোনো একটা বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করলে, বাইরে থেকে বল প্রয়োগ করলে এফ, এবং তার ফলে বস্তু ধরো এখানে ছিল, এখান থেকে এখানে চলে এলো, বস্তু এখান থেকে এতটা চলে এলো, এবং ধরো কোনো একটা দূরত্ব বা তার সরণ ঘটলো, তার সরণ ঘটলো, তুমি বল প্রয়োগ করলে তার ফলে একটা বস্তুর সরণ ঘটলো। যদি সরণ ঘটে একটা বল প্রয়োগ করার ফলে, তাহলে বলবো যে তুমি কাজ করেছো বা কার্য হয়েছে। তাহলে কার্য কখন হয়েছে? যখন কোনো একটা বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করবে এবং ওই বস্তুটা তার ফলে একটা সরণ ঘটবে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাবে, তবেই তখন বলবে যে তুমি যে বল প্রয়োগ করেছিলে এবং তার ফলে তুমি একটা কার্য করতে পেরেছো। তাহলে কার্য করা মানে হচ্ছে যে তুমি যদি বল প্রয়োগ করো এবং তার ফলে বস্তুর কোনো একটা সরণ ঘটে, তখন সেটাকে বলা হয় কার্য। এবং এই কার্যের মান কত? এই কার্যের মান হচ্ছে, এই কার্যের মান বা ভ্যালু যেটাকে বলা হয়, এই কার্যের মান হবে যে তুমি যে বল প্রয়োগ করেছো এবং যে সরণ হয়েছে তার গুণফল। তাহলে বল গণিত সরণ, যে পরিমাণ বল তুমি প্রয়োগ করেছো এবং যে পরিমাণ সরণ তার হয়েছে, সেটাই হচ্ছে কার্যের পরিমাণ। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে বল আর সরণ কিন্তু এখানে যদি একই অভিমুখে হতে হবে, একই অভিমুখে হতে হবে, একই অভিমুখে হতে হবে। মানে ধরো বল প্রয়োগ করলাম এদিকে আর সরণও হচ্ছে একই দিকে, তাহলে পরে তুমি শুধুমাত্র বল যতটা, সরণ ততটাই যদি গুণ করে দাও, তাহলে তুমি কার্যের মান পাবে। ঠিক আছে? এবার ধরো অনেক সময় কি হতে পারে, যে তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলে ধরো এইভাবে, কিন্তু বস্তুটা গেল ধরো এইভাবে, বস্তুর সরণ হলো এই বরাবর। তাহলে দেখো তুমি বল প্রয়োগ করছিলে এইদিকে, মানে তুমি যদি এটা আঁকো, তুমি বল প্রয়োগ করছো এইদিকে এফ, কিন্তু যাচ্ছে তোমার হচ্ছে এইদিকে, মানে এস হচ্ছে এইদিকে। তাহলে এই ক্ষেত্রে তো বল আর সরণ একই অভিমুখে হচ্ছে না, তাই না? একই অভিমুখে হচ্ছে না। তখন কি করতে হবে না, তখন এই সরণের অভিমুখে, এই সরণের অভিমুখে বলের কত উপাংশ সেটা বার করতে হবে। তাহলে ধরো এফ কাজ করছিল এদিকে, তাহলে সরণের অভিমুখে তার উপাংশ কত, সেটা আমি বার করতে গেলে আমাকে ধরো অ্যাঙ্গেল করে নিলাম, যে এস যে সরণ আর এফ যে বল,
এদের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা, তাহলে এই সরণ বরাবর এই বলের উপাংশ কত, এইদিকে হবে এফ কস থিটা, এফ কস থিটা। তার মানে হচ্ছে এই সরণের অভিমুখে বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা। মানে দুটোকে তুমি একই অভিমুখে নিয়ে নিলে, এবার তুমি গুণ করে দাও, তাহলে কার্য হবে ধরো ডব্লিউ, ওয়ার্ককে ডব্লিউ হিসেবে প্রকাশ করা হয়, তাহলে ডব্লিউ হচ্ছে এফ কস থিটা ইন্টু এস। তাহলে এটাই হচ্ছে, তুমি লিখতে পারো এফ এস কস থিটা, এটাকে লিখতে পারো এফ এস কস থিটা। আবার এটাকেও তুমি এইভাবে লিখতে পারো যে এফ ডট, মানে তোমার ব্যাপারটা হচ্ছে এফ আর এস কস থিটা মানে কি, তুমি যদি এফ নিতে, শুধুমাত্র যদি এফ ছিল এদিকে, তাহলে আর এস কস থিটা মানে কি, এস ছিল এইদিকে, তাহলে এস কস থিটা, এটা থিটা, তাহলে এস কস থিটা মানে হচ্ছে বলের অভিমুখে সরণের এই দিকে হচ্ছে উপাংশ এস কস থিটা। তুমি যদি সেটাও নিতে, যদি শুধু সরণের উপাংশ নিতে বলের অভিমুখে, তাহলেও তোমার কিন্তু ওয়ার্ক ডান একই আসতো। কিন্তু আমাদের যে কনভেনশন সেটা হচ্ছে যে সরণের অভিমুখে আমাকে সবসময় বলের উপাংশ নিয়ে নিতে হবে, দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমি কি পাবো, ওয়ার্ক ডান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কার্য বলতে আমি কি বলছি, কার্য বলতে বোঝাচ্ছি যে যখন কোনো বস্তুর ওপর একটি বল প্রয়োগ করা হয় এবং সেই বলের অভিমুখে বস্তুটির কোনো একটা সরণ ঘটে, তাহলে বলা হয় যে প্রযুক্ত বল কার্য করেছে, এবং প্রযুক্ত বল গণিত বস্তুর যে সরণ ঘটে তার যে গুণফল, সেটা হচ্ছে কার্য বা কৃতকার্যের পরিমাপ। বোঝা গেল, এই হচ্ছে কৃতকার্য। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা বললাম বল মানে কি, বল একটি ভেক্টর রাশি। আবার বললাম সরণও তো একটা ডিসপ্লেসমেন্ট মানে একটা ভেক্টর রাশি। তাহলে এদের যদি গুণ করি, তাহলে অবশ্যই দুটো জিনিস পেতে পারি। একটা হচ্ছে যদি ক্রস গুণফল হয়, তাহলে আমি কি পাবো, একটা ভেক্টর রাশি হতে পারবে, ভেক্টর রাশি। আর এফ ডট যদি হয় এস, মানে ডট গুণফল বা স্কেলার গুণফল যেটা হয়, তাহলে পাবো একটা স্কেলার রাশি, পাবো স্কেলার রাশি। তাহলে কোন ধরনের গুণফল আমাকে ব্যবহার করতে হবে এখানে, সেটা দেখতে হবে। যে কার্য যেটা হয় না, কার্য সবসময় কি হয়, তার মান থাকে কিন্তু দিক থাকে না, মান থাকে কিন্তু দিক থাকে না। তার মানে হচ্ছে কার্য একটি স্কেলার রাশি। আমি বলি না যে তুমি কোন দিকে কার্য করেছো, কার্য কোন দিকে হয়েছে এটা আমরা কিন্তু বলি না, কতটা কার্য হয়েছে সেটাই আমরা বলি। তো সেই জন্য কার্য একটি স্কেলার রাশি। তার মানে আমাকে কোন গুণফল ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই এফ ডট এস হবে, এই ক্রস গুণফল কিন্তু হবে না, কারণ হচ্ছে কার্য হচ্ছে স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি। তার মানে হচ্ছে আমি লিখতে পারি যে ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ ভেক্টর নয়, সরি, ডব্লিউ হচ্ছে এফ ডট এস, তাহলে ডব্লিউকে লিখতে পারি এফ ডট এস। আর এটা হচ্ছে কার্য একটি স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি, এটা ভালো মনে রাখবে, কার্য হচ্ছে স্কেলার রাশি। এবার ধরো কোনো একটা বল, ধরো এফ আছে, এফ হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। আর তোমাকে বলা হলো যে সরণ হচ্ছে এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ। তাহলে কার্যের পরিমাণ কত, তাহলে কার্যের পরিমাণ হবে ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তাহলে এই দুটোকে যদি স্কেলার গুণফল করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে, এটা আসবে এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। তাহলে এটাই হচ্ছে কার্যের পরিমাপ। এবার আসছি বস্তু সংস্থার ওপর কৃতকার্য। মানে ধরো একটা বস্তু নয়, অনেকগুলো বস্তু আছে, ঠিক আছে, একসাথে আছে, এরকম যদি এটাকে বলা হয় বস্তু সংস্থা। যখন একাধিক বস্তু একসাথে থাকে তখন তাকে বলা হয় বস্তু সংস্থা। এবার ধরো তোমার কাছে একটা বস্তু আছে এরকম, তার উপরে আর একটা বস্তু এভাবে রাখা আছে, এবং তুমি একটা বল ধরো প্রয়োগ করছো এখানে, ঠিক আছে, এর মিডিলে একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে এফ, এবং দেখা গেল যে বস্তুটা সরে গিয়ে এইখানে চলে এলো, ঠিক আছে। তো দুটো বস্তুই এলো একসাথে, কিন্তু তুমি বল প্রয়োগ করেছিলে এখানে। এবার এক্ষেত্রে তুমি কিভাবে বলবে যে কতটা কার্য হয়েছে, কারণ এর ওপরে তো তুমি এটার উপর বল প্রয়োগ, মানে বল প্রয়োগ ডাইরেক্টলি করনি, বাট কিছুটা তো কার্য করেছে, তাই না, মানে কিছুটা তো বল প্রয়োগ হয়েছে, তো তার যে স্মরণ ঘটেছে সেটা আলাদা হতেই পারে, যে এর সাথে যে বড় বস্তুটার স্মরণ আর এই ছোট বস্তুর স্মরণ আলাদা হতেই পারে। তো সেই জন্য তোমাকে
কোন দিকটা ধরতে হবে, কার সরণ ধরতে হবে, সেটা হচ্ছে যে তুমি যেখানে বল প্রয়োগ করছো সেটাকে কি বলা হয়, প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দু, যেখানে তুমি বল প্রয়োগ করছো সেই পয়েন্টটাকে বলা হয় প্রয়োগ বিন্দু। তোমাকে দেখতে হবে যে ওই প্রয়োগ বিন্দু যেখানে তুমি বলটা প্রয়োগ করেছিলে সেই প্রয়োগ বিন্দু কতটা সরল, মানে এখান থেকে এতটা দূরত্বই তোমাকে ধরতে হবে। বোঝা গেল? মানে বলের প্রয়োগ বিন্দু, বল যে পয়েন্টে তুমি প্রয়োগ করছো সেই পয়েন্টটা কতটা সরল সেটা তোমাকে দেখতে হবে, বাকি জিনিস তোমার দেখার দরকার নেই। বাকি যে কত বস্তু আছে তার উপরে কতগুলো বস্তু চাপানো আছে বা কি হলো তোমাকে দেখার দরকার নেই। তোমাকে এটাই দেখতে হবে তুমি যেখানে বল প্রয়োগ করেছো, যে পয়েন্টে, যে প্রয়োগ বিন্দুতে তুমি বল প্রয়োগ করেছো সেই প্রয়োগ বিন্দুর কতটা সরণ হয়েছে সেটাই তোমাকে বার করতে হবে। তাহলে এই যে প্রয়োগ বিন্দু সরণ হলো সেটা হচ্ছে এস। তাহলে তুমি লিখতে পারো যে বল যেটা প্রয়োগ করেছো, প্রযুক্ত বল গণিত হচ্ছে যে প্রয়োগ বিন্দুর সরণ। প্রয়োগ বিন্দুর সরণ। এই যে বলের, যে বল যেখানে প্রয়োগ করলে তার সরণ গণিত যে প্রযুক্ত বল, এটাই হবে কিন্তু এবার কৃতকার্য। এটাই হবে কৃতকার্য। তাহলে কৃতকার্য, তাহলে আমি কার্যকে আমি এইভাবেই বলতে পারি যে যদি কোনো বস্তু বা বস্তু সংস্থা, বস্তু হতে পারে একটা বস্তু বা বস্তু সংস্থা হতে পারে, মানে অনেকগুলো বস্তু, একটা বস্তু হতে পারে বা অনেকগুলো বস্তু হতে পারে, তখন তাকে বলছি বস্তু সংস্থা। তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার ওপর যদি কোনো ধরো বল এফ কাজ করে, তাহলে এই বলটির অভিমুখে বলটির প্রয়োগ বিন্দুর যে সরণ ঘটে, এই যে বলছিলাম প্রয়োগ বিন্দুর সরণ, তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার ওপর কোনো একটি বল যদি প্রয়োগ করা হয়, তাহলে ওই বলের অভিমুখে বস্তুর যে বলের যে প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তবে বলা হয় যে প্রযুক্ত বল কার্য করেছে। এবং প্রযুক্ত বল গণিত প্রয়োগ বিন্দুর সরণ হচ্ছে কৃতকার্যের পরিমাপ। তাহলে এই হচ্ছে তাহলে কৃতকার্য আমরা কৃতকার্য বা কার্যের সংজ্ঞা আমরা এইভাবে জেনারেলি আমরা বলতে পারি যে কোনো বস্তু বা বস্তু সংস্থার ওপর যখন কোনো বল প্রয়োগ করে, তাহলে ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে তাহলে বলা হয় কার্য হয়েছে, এবং প্রয়োগ বিন্দুর সরণের সাথে যদি প্রযুক্ত বল গুণ করি তাহলে আমি কী পাবো, কৃতকার্যের মান পেয়ে যাব। এবার আসছি বল সংস্থা দ্বারা কৃতকার্য। বল সংস্থা মানে কি, বল সংস্থা, আগে আমি বলছিলাম বস্তু সংস্থা মানে অনেক বস্তু নিয়ে গঠিত, যখন মানে অনেকগুলো বস্তু একসাথে থাকলে তাকে বলছি বস্তু সংস্থা। আর বল সংস্থা বলতে কি বলবো, যখন অনেকগুলি বল থাকে, অনেকগুলি বল কাজ করে, অনেকগুলি বল যখন একসাথে কাজ করছে। ধরো একটা বস্তু আছে, বস্তুর ওপর তিনটে বল কাজ করছে, একটা হচ্ছে F1, আরেকটা হচ্ছে F2, আরেকটা হচ্ছে F3, তিনটে বল কাজ করছে। তাহলে পরে ধরো F1 বলের জন্য ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো ধরো S1, ঠিক আছে, বা ঠিক আছে আমি S1 না দিলে আমি বললাম যে এই F1 বল কাজ করলো, কতটা কাজ করলো, W1, F2 বল কাজ করলো W2, F3 বল কাজ করলো W3। তাহলে এই বলো যে টোটাল বল যে কাজ করলো, যে তিনটে বল কাজ করলো, তাদের জন্য টোটাল ওয়ার্ক ডান বা টোটাল কাজ কত, তাহলে কাজ কত হবে, টোটাল কার্য সমান হচ্ছে তাহলে হবে W1 প্লাস W2 প্লাস W3, এইটা হবে টোটাল কার্য। তার মানে হচ্ছে যে একটা বল যে কতটা কাজ করলো এবং আরেকটা বল আর যতটা কাজ করলো সেটাকে আমাকে কী করতে হলো, যোগ করতে হলো, যে টোটাল কাজ হবে, যে ইন্ডিভিজুয়াল যে আলাদা আলাদা কাজ ছিল তাদেরকে যোগ করে দাও, তাহলে সেটা হচ্ছে টোটাল কাজ। আবার দেখো যেহেতু তিনটে বল একসাথে কাজ করছে, বস্তু বল সংস্থা বলছি, যে একটা বস্তুর ওপর তিনটে বল কাজ করছে, তাদের একটা লব্ধি আমি বার করে নিতে পারি যে F1 প্লাস F2 প্লাস F3, এই লব্ধিটাকে আমি লিখতে পারি F। তাহলে একটা লব্ধি বল বার করে নাও, এবং এই F কতটা কাজ করবে না, ওই বস্তুটা যে সরণ হবে S, তাহলে F ডট S, এটাকে লিখলাম W। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে বলের যে লব্ধি তার কাজ, বলের যে লব্ধি তার কাজ, এবং দেখা যাবে যে এই কার্য আর এই যে তুমি আলাদা আলাদা করে কার্যগুলো যোগ করে যে কার্য পেয়েছিলে সেটা কী হবে, সমান হবে। তার মানে হচ্ছে যে কোনো বস্তুর ওপর যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলে ওই বল সংস্থা দ্বারা যে কৃতকার্য প্রত্যেকটি বল দ্বারা কৃতকার্যের যোগফলের সমান হবে। আবার
ওই বল সংস্থার লব্ধি দ্বারা কৃতকার্যের পরিমাণও একই হবে। তার মানেই হচ্ছে এটাই যে F1 প্লাস F2 প্লাস F3 যে ইন্ডিভিজুয়াল কাজ করেছিল তাদের যে যোগফল আর তাদের এই বলগুলো লব্ধির যে কাজের কাজ সেটা হচ্ছে একই হবে। এবার দুটো জিনিস আসছি, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য আর একটা হচ্ছে বলের দ্বারা কৃতকার্য। তো প্রথমে বলছি বলের বিরুদ্ধে কৃতকার্য। তো বলের বিরুদ্ধে কৃতকার্য মানে হচ্ছে ধরো তোমার কাছে কোনো বস্তু সংস্থা আছে, মানে হচ্ছে ধরো তোমার কাছে দুটো বস্তু আছে এবং দুটো বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ বল ধরো F কাজ করছে। অভ্যন্তরীণ বল, এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বল। ধরো আকর্ষণ, বিকর্ষণ বা যাই হোক কোনো একটা অভ্যন্তরীণ বল কাজ করছে এবং তখন তুমি চাইছো যে একটা বস্তুকে আর একটা বস্তুর থেকে বিপরীতে এই অভ্যন্তরীণ বলের বিপরীতে সরিয়ে নিয়ে যেতে, মানে তোমাকে একটা সরণ ঘটাতে হবে কোন দিকে, যে অভ্যন্তরীণ বল ধরে কাজ করছে এর জন্য এর নিচের দিকে, কিন্তু তুমি এই বস্তুটা সরণ ঘটাতে চাও উপরের দিকে। তুমি তখন কখন পারবে? যখন তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করবে, মানে তোমার হচ্ছে বাইরে থেকে একজন কি দরকার, একটা বহিস্থ এজেন্টের দরকার পড়বে, দরকার পড়বে যে কিনা এই কাজটা করবে। মানে হচ্ছে এই যে বস্তুটা ধরো এ থেকে বিকে আলাদা করতে হবে, তাহলে একে ওই বি থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, তার জন্য কি করতে হবে? এই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। তাহলে অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কাজ করে আমাকে এই বস্তুটার সরণ ঘটাতে হবে এই অভ্যন্তরীণ বলের বিপরীত মুখে। তো সেই জন্য এই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে আমরা কাজ করব, তাই এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। বলের বিরুদ্ধে কৃতকার্য, বলের বিরুদ্ধে কৃতকার্য। এবার যেমন ধরো তুমি যদি ধরো একটা পৃথিবী আছে, পৃথিবীর ওপরে পৃথিবী ধরো এভাবে আছে, পৃথিবীর ওপরে কোনো একটা বস্তু রাখা আছে। তুমি চাইছো এবার কি কাজ করে, পৃথিবীকে তার টানছে এইভাবে নিচের দিকে, তার এমজি আছে, এই এমজির জন্য। এবার তুমি চাইছো এই বস্তুটাকে কিছু একটা হাইট এইখানে আনতে, তার মানে কি তোমাকে উচ্চতা এইচ পরিমাণ তোমাকে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়াটা কি করতে হবে, তার মানে কি এই যে এমজি কাজ করছে নিচের দিকে তার বিরুদ্ধে তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করে এইভাবে একটা বল ধরো F2 কাজ করলো, সেই F2 কাজ করে তোমাকে এই বস্তুটার সরণ তোমাকে এই এইচ পরিমাণ বা এস পরিমাণ নিয়ে যেতে হলো। তার মানে হচ্ছে কার্য কত হবে? তাহলে কার্য হবে ডব্লিউ সমান হচ্ছে F2 যেটা কাজ করলো, F2 যে বলটা কাজ করলো F2 ইন্টু এস। এবং যেহেতু তুমি বলটা হচ্ছে সবসময় কী হচ্ছে যে বলটা তুমি উপরের দিকে কাজ করছো কার বিরুদ্ধে? এই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে, মানে বলের বিরুদ্ধে কাজ করছো, এবং সেই জন্য তুমি যে বলটা দিচ্ছ F2 আর এস দেখো একই অভিমুখে থাকবে, তার জন্য F2S কী হবে? এটা হচ্ছে পজিটিভ হবে, এটা হচ্ছে ধনাত্মক, মানে কস 0 ডিগ্রি হবে। মানে হচ্ছে এই F2 আর এস একই দিকে আছে বলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তার মানে হচ্ছে কস 0, মানে হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তার মানে কি যখন বলের বিরুদ্ধে, মানে যে অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কৃতকার্য যখন করছি বাইরে থেকে আমি বল প্রয়োগ করে, তখন কার্য কী হচ্ছে? কার্য হচ্ছে ধনাত্মক, কার্য হচ্ছে ধনাত্মক, এটা মনে রাখবে। তার মানে হচ্ছে যে যখন কোনো অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে, এখানে পৃথিবীতে অভ্যন্তরীণ বল হচ্ছে এমজি, এবং সেই জন্য একটা বস্তু কী হয়? আকর্ষণ ফিল করে, এবং তার বিরুদ্ধে বস্তুকে সরাতে গেলে, মানে এই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে একটা বস্তুকে সরাতে গেলে তোমাকে বাইরে থেকে একটা কি দরকার হলো? বহিস্থ এজেন্টের দরকার হলো। এই বহিস্থ এজেন্ট কি করলো না, অন্য একটা বল F2 পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে এই যে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে গিয়ে উপরের দিকে সরিয়ে নিয়ে গেল, এবং এই যে বল প্রয়োগ করলো তার অভিমুখেই সরণটা ঘটলো। তার জন্য F2S কী হলো? ওয়ার্ক ডান হবে F2S। এই F2S হবে F2S cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে যে দিকে সরণ হচ্ছে সেই দিকেই বল প্রয়োগ করছে, সেই জন্য F2S, এবং সেই জন্যই তোমার হচ্ছে কাজটা হবে পজিটিভ। তার মানে হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্যকে আমরা সর্বদাই কি বলবো? ধনাত্মক বলবো। যে কোনো অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কৃতকার্য করা মানেই হচ্ছে ধনাত্মক কার্য। এবার আসছি বল দ্বারা কৃতকার্য। মানে হচ্ছে ধরো এই যে অভ্যন্তরীণ বলগুলো কাজ করছিল বস্তুর মধ্যে, তুমি চাইছো যে এই দিকে ধরো অভ্যন্তরীণ বলটা এই বস্তুটার উপর ক্রিয়া করছে, তুমি চাইছো এই বস্তুটার সরণ এই অভ্যন্তরীণ বলের দিকেই তুমি করাতে, এই দিকেই তুমি করাতে, ঠিক আছে?
তার মানে হচ্ছে তুমি ধরো কোনো একটা ধরো আমি সাপোজ তোমার বহিস্থ এজেন্ট তুমি নিয়েছো, ধরো বহিস্থ এজেন্ট নিয়েছো এটা করার জন্য, ঠিক আছে। এমনিতে তোমার তোমার এই যে আকর্ষণ বলের জন্যই তো সে চলে যাবে না, স্মরণটা হবে এই যে অভ্যন্তরীণ বল কাজ করছে F1 বা F, তার জন্যই কিন্তু স্মরণটা হবে। এবং সাপোজ তুমি যদি একটা বহিস্থ এজেন্ট নিয়েছো, তাহলে বহিস্থ এজেন্ট ধরো বল প্রয়োগ করছে এইদিকে, কিন্তু স্মরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তার মানে হচ্ছে ওয়ার্ক ডান কত হবে, এটা যদি F2 হয় তাহলে F2 S cos, এবার এই দিকে যদি F2 হয় আর নিচের দিকে যদি S হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে পাই, তার মানে হচ্ছে cos পাই, আর cos পাই মানে হচ্ছে -1, তার মানে -F2S, মানে ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে ওয়ার্ক ডান বা কার্য হচ্ছে ঋণাত্মক, ওয়ার্ক ডান হচ্ছে ঋণাত্মক। তার মানে হচ্ছে যখন কোনো অভ্যন্তরীণ বলের দিকে তুমি স্মরণ ঘটাতে চাইছো, তখন যে বল দ্বারা কার্যটা হচ্ছে, তখন তোমার কি হচ্ছে, এই অভ্যন্তরীণ বলই তোমার কাজটা করে দেবে। অভ্যন্তরীণ, তোমাকে বাইরে থেকে যে বল প্রয়োগ করা দরকার পড়ে না, অভ্যন্তরীণ বল কাজ করছে, সেই জন্য তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, তার জন্য অভ্যন্তরীণ বলই কাজটা করছে। তাহলে অভ্যন্তরীণ বলই কাজটা করছে বলে এটাকে বলা হয় বল দ্বারা কৃতকার্য। আগে আমরা কি করেছিলাম, যে অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কাজ করেছিলাম, তাই বলের বিরুদ্ধে কৃতকার্য। এখানে অভ্যন্তরীণ বল নিজেই কাজটা করছে, তার জন্য বল দ্বারা কৃতকার্য। কিন্তু যখনই অভ্যন্তরীণ বল কাজ করছে, তার মানে কি, ধরে নাও যে কোনো একটা বহিস্থ এজেন্ট এই আর একটা বল F2 পরিমাণ কাজ করছে উপরের দিকে, এবং তার ফলে স্মরণ নিচের দিকে হচ্ছে, তার মানে হচ্ছে ওয়ার্ক ডান কত হবে, ঋণাত্মক হবে। তার মানে বল দ্বারা কৃতকার্য সবসময় কি হয়, ঋণাত্মক হবে, এটা মনে রাখবে। বল দ্বারা কৃতকার্য সবসময় হচ্ছে ঋণাত্মক হবে। মানে হচ্ছে যে এবার ধরো তুমি একটা ছাদে আছো, ছাদ থেকে একটা বল মানে বস্তুকে ছুঁড়ে দিলে, তাহলে দেখবে বস্তুটা নিজেই স্মরণ ঘটাচ্ছে অভ্যন্তরীণ বলের দিকে, তখন তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কিন্তু এই মানে অভ্যন্তরীণ বল যে আকর্ষণ বল সেটা কাজ করছে। এবার তুমি যদি এটা করতে যে সিঁড়ি দিয়ে তুমি বলটাকে ধরে নিচে নামাতে, একটা তোমার হাতের মধ্যে বল প্রয়োগ করে, যে তুমি সিঁড়ি দিয়ে নেমে এলে এবং তুমি যে তোমার যে মেঝেতে এলে, তুমি বললে যে আমি তো কাজ করেছি, কিন্তু এই কাজ করাটা কিন্তু ঋণাত্মক হচ্ছে। কারণ হচ্ছে এখানে মানে মেন কাজটা করলো কে, এই যে অভ্যন্তরীণ বল মানে পৃথিবীর যে আকর্ষণ বল সেটাই। তো সেই জন্য এই ক্ষেত্রে কাজটা হচ্ছে ঋণাত্মক। আর আগে যে বলের বিরুদ্ধে আমরা কাজ করেছিলাম সেটা হচ্ছে ধনাত্মক কাজ। এবার আসছি কার্যহীন বল, বা এমন কোনো বল প্রয়োগ করে আমরা যদি কার্য না পাই, তাহলে পরে সেটাকে বলছে কার্যহীন বল। ধরো তাহলে কার্য মানে কি, কার্য মানে হচ্ছে ধরো F(S cos θ), ঠিক আছে, কার্য মানে হচ্ছে F(S cos θ). তার মানে যে যদি ধরো বল 0 হয়ে যায়, তাহলে পরে কার্য 0, মানে যদি আমি বলই প্রয়োগ না করি তাহলে কিন্তু কার্য 0 হবে। এবার ধরো আমি বল প্রয়োগ করছি, মানে F(0), মানে এমন একটা বল প্রয়োগ করছি, এবার কার্য তবুও 0 কখন হতে পারে, একটা হতে পারে S(0), মানে বস্তুর কোনো স্মরণ ঘটে না, মানে যখন তুমি বল প্রয়োগ করছো অথচ বস্তু স্মরণ ঘটছে না, তখন কি হবে, কার্য 0 হবে। তার মানে বল প্রয়োগ করছো অথচ কার্য হচ্ছে না, সেই জন্য এটাকে বলছে কার্যহীন বল। মানে বল প্রয়োগ করেও তুমি স্মরণ ঘটাতে পারছো না, সেই জন্য কার্যহীন বল। যেমন ধরো তুমি একটা বড় দেওয়াল আছে, দেওয়ালকে তুমি ঠেলছো, একটা বল প্রয়োগ করে ঠেলছো, কিন্তু তুমি বল দিচ্ছ ঠিকই, কিন্তু দেওয়ালে তো স্মরণ হচ্ছে না, তার মানে কি, তুমি কি করছো, একটা কার্যহীন বল প্রয়োগ করছো, মানে এই দেওয়ালে কোনো স্মরণ হবে না, তাই তার কার্য, তুমি যে বল প্রয়োগ করছো তার জন্য কি হবে, কার্য 0 হবে। সেই জন্য এটা হচ্ছে কার্যহীন বল। তাহলে একটা জিনিস হলো যে একটা S(0) হলে স্মরণ ঘটবে না, সেই জন্য W(0). এবার ধরো তোমার বলও প্রয়োগ করছো F(0), স্মরণও ঘটছে S(0), তাহলে W(0) তখনই হবে যখন cos θ হবে cos 90, মানে cos θ = 0 হবে।
cos থিটা সমান 0 হবে, মানে cos থিটা 0 মানে cos 90 হবে। এই cos 90 মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। এই থিটাটা কী জিনিস? থিটাটা হচ্ছে এফ আর এসের মধ্যে অ্যাঙ্গেল, মানে এফ আর এসের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হবে মানে হচ্ছে যে এইভাবে যে আছে এটা এফ, এটা এদিকে হচ্ছে এস, মানে বল যেদিকে প্রয়োগ করছি তার 90 ডিগ্রি কোণে যদি আমি মানে বস্তুর সরণ হয় তাহলে বলবো যে কার্য কী হয়? 0 হয়ে যায়, তখন হচ্ছে কার্যহীন বল বলতে পারি। এবং সেটা কখন হয়? যেমন ধরো তুমি একটা ভূপৃষ্ঠ বরাবর হেঁটে যাচ্ছ এবং হাতে একটা বস্তু নিয়ে যাচ্ছ, তুমি এইভাবে সোজা যাচ্ছ, কিন্তু এখানে বল প্রয়োগ কোন দিকে হচ্ছে? যে একটা বল প্রয়োগ করছে যে অভ্যন্তরীণ বল বা পৃথিবীর আকর্ষণ বল কাজ করছে নিচের দিকে, আর তুমি যাচ্ছ এইদিকে, তার মানে দেখো যে তুমি যাচ্ছ এদিকে, তোমার বল কাজ করছে এদিকে, দেখো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো সেই জন্য এক্ষেত্রে কিন্তু কার্য কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার জন্য তুমি একটা বস্তুকে যখন মানে ভূপৃষ্ঠ বরাবর নিয়ে যাচ্ছ বা একটা সুটকেসকে যদি নিয়ে যাও তাহলে কী হবে? কার্য 0 হবে, মানে কার্যহীন বল হবে। আবার ধরো তুমি যখন অভিকেন্দ্র বল পড়েছিলে যে একটা বৃত্তে তুমি যখন ঘুরছে তখন কি কাজ করে? একটা বৃত্তপথে যখন একটা বস্তু ঘুরছে তখন তার উপর কী কাজ করে? অভিকেন্দ্র বল কাজ করে। কোন দিকে? না সেন্টারের দিকে, কেন্দ্র বরাবর কী কাজ করে? অভিকেন্দ্র বল কাজ করে। কিন্তু যখন এই বৃত্তপথে ঘুরছে তখন যে কোনো একটা মুহূর্তে তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে কাজ করবে? অবশ্যই স্পর্শক বরাবর। এই স্পর্শক আর এই কেন্দ্র বরাবর রেখা দেখো দুটো হচ্ছে একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তার মানে যেদিকে সরণ হচ্ছে আর বল যেদিকে কাজ করছে সেটা কিন্তু পুরোটাই দুজনে পরস্পরের 90 ডিগ্রি বা লম্বভাবে থাকছে। তার জন্য কি হচ্ছে? এই ক্ষেত্রে কী হবে? কাজ 0 হবে। তার মানে হচ্ছে অভিকেন্দ্র বল হচ্ছে একটি কার্যহীন বল। অভিকেন্দ্র বল হচ্ছে একটি কার্যহীন বল। এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ একটা ছোট কোশ্চেন দিতেই পারে যে অভিকেন্দ্র বল কি কার্যহীন বল নয় কি নয়, মানে তোমাকে বলতে হবে যে অভিকেন্দ্র বল। এভাবে এমসিকিউ হয়তো 4টে অপশান দিয়ে দিল যে নিচের কোনটি কার্যহীন বল বলো, তার মধ্যে ধরো একটা অপশান দেওয়া থাকলো অভিকেন্দ্র বল, তখন তোমাকে বলতে হবে যে অভিকেন্দ্র বল হচ্ছে একটি কার্যহীন বল। তাহলে কার্যহীন বল বোঝা গেল যে যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুর সরণ ঘটে না, বা সরণ ঘটলেও সেটা হচ্ছে বলের সাথে লম্বভাবে ঘটে, তখন হচ্ছে যে বল কাজ করছে সেটা বলছে কার্যহীন বল, মানে আমি কোনো কাজ পাচ্ছি না। এবার আসছি যে লেখচিত্রের সাহায্যে কার্যের বর্ণনা আমরা কিভাবে করব। তাহলে যখন আমি একটা বস্তুর ওপর বল প্রয়োগ করছি সেটাকে কি বলছি? ক্রিয়াশীল বল। তাহলে একটা ক্রিয়াশীল বল প্রয়োগ করে একটা বস্তুর ওপর তার কি করছি? আমি সরণ ঘটাচ্ছি। তাহলে পরে কৃতকার্য আমি কার্যের মান কত? কার্য হচ্ছে বল গণিত সরণ। তাহলে কার্য আমি বোঝাতে গেলে আমাকে লেখচিত্র যদি ব্যবহার করতে হয় তাহলে কোন লেখচিত্র ব্যবহার করতে হবে? একটা হচ্ছে বল আর সরণ, তার মানে হচ্ছে বল সরণ লেখচিত্র আমাকে ব্যবহার করতে হবে। বল সরণ লেখচিত্র বোঝা গেল? তাহলে এই বল সরণ লেখচিত্র আমরা আঁকবো। তার জন্য কি করব না, এক্স অ্যাক্সিস বরাবর আমি নিয়ে নেব সরণ মানে এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে নেব বল বা এফ। এবার আমি যদি কোনো গ্রাফ আঁকি তাহলে পরে আমি সেটাকে এবার কার্য কীভাবে সেখান থেকে পাবো সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথমত আমি একটা ধরে নেব, সেটা হচ্ছে একটা হচ্ছে ধরো এফ হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক বল, মানে যে বলের মানের পরিবর্তন হয় না, ধ্রুবক বল। এফ হচ্ছে ধ্রুবক বল, তার মানে হচ্ছে তোমার সরণ যাই হোক না কেন তোমার বল সবসময় একই থাকবে। মানে ধরো সরণ ধরো আমি এক্সের জায়গায় এটাকে নিলাম এস, তো না এস, ঠিক আছে এস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এস ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ ছিল, তাহলে এস আর এফ। যখন সরণ 0 এফের মান ধরো 5, সরণ যাই হোক না কেন এফের মান একই, মানে কি সরণ 1 2 3 4 5 যাই হোক না কেন এফের মান কত হবে? এফের মান হবে 5, সেম মানে 5। তার মানে সরণ যাই হোক না কেন এফের মান একই থাকছে। এবং এটা যদি তুমি প্লট করো তাহলে তুমি পাবে, ওকে এইখানে আমি আঁকছি, ওকে তার মানে তুমি যদি আঁকো তাহলে পাবে যে এসের মান যাই হোক না কেন এফের মান কিন্তু 5 ধরো, তার মানে এইভাবে তুমি হচ্ছে কী পাবে? একটা
সরল রেখা পেয়ে যাবে। এই হচ্ছে তোমার, এইটা হচ্ছে একটা ধ্রুবক বলের মান তুমি পেয়ে যাবে। এবং ধরো যে তোমাকে বলা হলো যে এই পরিমাণ হচ্ছে এইটা ধরো S0 আর এইটা হচ্ছে তো F0, তাহলে টোটাল যে এই যে আয়তক্ষেত্র পেলাম, এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এইটা হচ্ছে F0 আর এদিকে হচ্ছে S0, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে F0 ইন্টু S0। এই F0 S0 মানে কি? বল গণিত সরণ মানে কি? কার্য বোঝাচ্ছে। মানে হচ্ছে এই বল সরণ লেখচিত্রে যে তুমি বলের গ্রাফ পাচ্ছ, যে বল নির্দেশক রেখা পাচ্ছ, সেটা আর সময়কের সাথে যে ক্ষেত্রফল করছে, সেটাই হচ্ছে কৃতকার্যের পরিমাপ। এবার তুমি যদি ধরো একটা পরিবর্তনশীল বল নিচ্ছ, ঠিক আছে, যে ধরো এইভাবে আমি একটা গ্রাফ আঁকলাম, এইটা হচ্ছে তোমার এফ, এদিকে হচ্ছে তোমার এস। এবার হচ্ছে পরিবর্তনশীল বল মানে মানে সরণ, মানে যে সরণ যদি মানে বিভিন্ন সরণের জন্য বল বিভিন্ন রকম, মানে ধরো এই রকম হচ্ছে একটা পরিবর্তনশীল বল, যেটা বিভিন্ন সরণের জন্য বলের মান বিভিন্ন রকম হচ্ছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও বলা যায় যে কৃতকার্য বার করতে গেলে কি করতে হবে না, এই যে ডট 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 করে নিচের দিকে নিয়ে এলে আর এই যে ক্ষেত্রফল এটা তৈরি করবে, এই ক্ষেত্রফলটাই বোঝাবে কি, এই ক্ষেত্রফল তুমি যদি বলো যে এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এই এবিসিডি যে এরিয়া, এই এবিসিডির যে ক্ষেত্রফল, এটা কি বোঝাবে? এটা কৃতকার্য বোঝাবে। তার মানে হচ্ছে এটা মনে রাখবে, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখার জিনিস, সেটা হচ্ছে যে বল সরণ লেখচিত্রে বল নির্দেশক রেখা মানে বল যেটা বোঝাচ্ছে, এবং সময়ক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল কি বোঝাচ্ছে? সময়ক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল কি বোঝায়? সেটা হচ্ছে কার্য বোঝায়, টোটাল কার্য বোঝায়। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে বল সরণ লেখচিত্র, বল সময় নয়, বল সময় লেখচিত্র কিন্তু আলাদা পেয়েছিলেন, সেটা বলের ঘাত পেতাম, মনে আছে? এখানে বল সরণ লেখচিত্রে হচ্ছে বল নির্দেশক রেখা এবং সময়ক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল কি বোঝায়? কার্য বোঝায়। বোঝা গেল? এবার আসছি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য। মানে ধরো একটা বস্তুর ওপর একটা পরিবর্তনশীল বল কাজ করছে, তার মানে কি বল সরণ লেখচিত্র কীরকম হবে? তাহলে এফ আর যদি এস যদি লিখে হয়, আমি এইভাবে আঁকলাম যে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে পরিবর্তনশীল বল, সরণের সাথে সাথে বিভিন্ন সরণের জন্য বিভিন্ন রকম বল প্রয়োগ করছে। তাহলে বলো যে টোটাল কৃতকার্য কত হবে? তাহলে আমাকে বার করতে হবে যে কত কৃতকার্য হলো। কৃতকার্য কত হবে সেটা আমাকে কী করতে হবে? বার করতে হবে। এবং এখানে বলা হলো যে ধরো এখান থেকে এইটা ছিল তোমার হচ্ছে এসআই আর এইটা হচ্ছে তোমার এসএফ, আর এফ যেহেতু কাজ করছে, তোমাকে সবসময় কী করতে হয়? সরণের দিক বরাবর, সরণের দিক মানে হচ্ছে এই দিক, তাহলে সরণের দিক বরাবর তোমাকে কী করতে হবে? তাহলে এই বরাবর তোমার এফ কাজ করছে, এই বরাবর সরণের দিককে, তাহলে এই দিক, তার মানে এই দিকটা হচ্ছে এফএক্স মানে হচ্ছে এফ কস থিটা। ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি কি এটা লিখতে পারতে যে তোমার যে সরণ হলো এসএফ আর এসআই, তার মানে সরণ কত হলো? সরণ হচ্ছে এসএফ মাইনাস এসআই। আর তোমার কৃতকার্য কত? এফ কস থিটা, মানে বল কত? এফ কস থিটা, মানে এফ ডট এস যদি করি, তাহলে এফ কস থিটা ইন্টু এস মানে হচ্ছে এসএফ মাইনাস এসআই। তাহলে এফ কস থিটাকে তাহলে এটাকে এফএক্স লিখতে পারি, এফএক্স এসএফ মাইনাস এসআই। এটাই আমি তাহলে কৃতকার্য বলতে পারি, কিন্তু না, এইভাবে আমি করতে পারবো না। কারণ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এফএক্স হচ্ছে এক্সের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাই এইটা কিন্তু কৃতকার্যের মান বোঝাচ্ছে না। এফএক্স যদি কনস্ট্যান্ট হতো, এফএক্স যদি প্রত্যেকটা মুহূর্তে কনস্ট্যান্ট হতো, তাহলে আমি বলতে পারতাম যে এইটা হচ্ছে টোটাল কৃতকার্য। কিন্তু এক্ষেত্রে এফএক্স হচ্ছে সরণের সাথে সাথে এসের সাথে সাথে কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে, সেই জন্য এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সেই জন্য পরিবর্তনশীল বলের জন্য আমাকে কী করতে হবে সেটা আবার দেখো। তাহলে আমি আবার আরেকবার ড্র করে নিচ্ছি। এই হচ্ছে তোমার এস, এই হচ্ছে তোমার এফ, আর এই হচ্ছে তোমার হচ্ছে ধরো পরিবর্তনশীল বল। আমি কি করব, আর এক্ষেত্রে দেওয়া আছে, এক্ষেত্রে হচ্ছে ওকে, এইটা হচ্ছে তোমার এস,
এবার এক্ষেত্রে তোমাকে দেওয়া আছে যে এইটা হচ্ছে এসআই, এটা হচ্ছে এসএফ। তাহলে কৃতকার্য আমি এইটা ধরতে পারবো যখন হচ্ছে এফএক্স হচ্ছে কনস্ট্যান্ট। এফএক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বা এস অক্ষ বরাবর তোমার হচ্ছে এফের মান। এবার আমি কি করব, যে আমি ধরে নিলাম যে এবং আমি এই যে সরণটাকে না ছোটো 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 এই যে ভাগ করে নিলাম, এইভাবে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিলাম, যাতে ধরো এইখানে যে ছোট্ট একটা ডেল্টা এস হচ্ছে, এই ডেল্টা এসের জন্য যে এফএক্সটা আমি এখানে পাবো, এই এফএক্সটা হবে কনস্ট্যান্ট। মানে হচ্ছে যে ডেল্টা এস পরিমাণ সরণের জন্য, ডেল্টা এস পরিমাণ সরণের জন্য যে এফের যে উপাংশ এক্স অক্ষ বরাবর মানে এফএক্স, এই এফএক্সটা আমি কনস্ট্যান্ট ধরতে পারি। মানে এই ডেল্টা এক্সের জন্য ডেল্টা এক্স যদি খুব ছোট হয় তাহলে পারি এই যে আমি এফএক্স এখানে পাচ্ছি, এই এফএক্সটাকে আমি কি করতে পারি, কনস্ট্যান্ট ধরতে পারি বা ধ্রুবক ধরতে পারি। তার মানে কি এই ডেল্টা এক্সের জন্য, ডেল্টা এসের জন্য কত কৃতকার্য হবে, ডেল্টা ডব্লিউ সেটা হবে এফএক্স ইন্টু ডেল্টা এস, এফএক্স ইন্টু ডেল্টা এস। এফএক্সটা কিন্তু এখানে আমি কনস্ট্যান্ট ধরতে পারছি, কারণ এই খুবই ক্ষুদ্র সরণের জন্য আমি এফএক্সটাকে কনস্ট্যান্ট ধরতে পারছি। পুরোটার জন্য কিন্তু এফএক্স কিন্তু কনস্ট্যান্ট নয়, খুব ছোট সরণের জন্য আমি এফএক্সটা কনস্ট্যান্ট ধরতে পারছি। তাহলে মানে ডেল্টা এস সরণের জন্য আমার কৃতকার্য কত হবে, ডেল্টা ডব্লিউ সমান হচ্ছে এফএক্স ডেল্টা এক্স। এবার যেহেতু তোমার টোটাল সরণ এক্সআই থেকে হচ্ছে তোমার এসআই থেকে হচ্ছে এসএফ হচ্ছে, তার মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল কাজ কত হবে, ডব্লিউ সমান হচ্ছে সামেশান যোগ করব কত, এফএক্স যেটা পাচ্ছিলাম ডেল্টা এস, এটা কোথা থেকে, এসআই থেকে এসএফ পর্যন্ত হবে। এটার মানে হচ্ছে যে এই যে প্রথমটুকুর জন্য ক্ষেত্রফল প্লাস তারপরের যে আয়তক্ষেত্র পাচ্ছি তার ক্ষেত্রফল প্লাস তারপরের যে আয়তক্ষেত্র পাচ্ছি, এই যে একটা একটা করে আয়তক্ষেত্র পাচ্ছি না, যে এইখানে প্রথমে একটা আয়তক্ষেত্র পেলাম, তারপরে একটা আয়তক্ষেত্র পেলাম, তারপরে একটা আয়তক্ষেত্র পেলাম, তারপরে একটা আয়তক্ষেত্র পেলাম, তারপরে আর একটা আয়তক্ষেত্র পাবো। এই যে আয়তক্ষেত্রের প্রত্যেকটার ক্ষেত্রফলই হচ্ছে একটা করে ওয়ার্ক ডান বোঝাচ্ছে, ছোটো ছোটো ওই যে ক্ষেত্র ওই সরণের জন্য ওয়ার্ক ডান বোঝাচ্ছিল, এবং সেটাকে যোগ করলে তুমি একটা কী পেলে, সামেশান পেয়ে গেলে। এটাকে বলা হয় সামেশান। তো সামেশান পেয়ে গেলে এবং এটাকে তুমি এইভাবে লিখতে পারলে। এবং যদি ধরো এই ডেল্টা এস যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে সেটাকে আমি লিখতে পারি যে ধরো লিমিট ডেল্টা এসকে, ডেল্টা এস যদি খুব ছোট হয়, ডেল্টা লিমিট ডেল্টা এস টেন্স টু যদি 0 হয়, তাহলে পরে সামেশান যে এফ এক্স ডেল্টা এস লিখলে এসআই টু এসএ, এটাকে লিখতে পারো যে এটাকে লিখতে পারো তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করে দিতে পারো, সামেশান থেকে ইন্টিগ্রেশন, তাহলে এক্সআই থেকে বা এসআই থেকে এসআই থেকে হচ্ছে এসএফ এফএক্স। এফএক্স অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেহেতু এসের ফাংশন, তো আমি এস লিখে দিচ্ছি, সব জায়গাতে এফএস লিখছি, এফএস ইন্টু ডিএস। তো এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল কাজ। তুমি এসের বদলে এক্সও লিখতে পারো, কিন্তু সব জায়গায় তোমাকে এক্স লিখতে হবে, বা এস আমি যেহেতু পুরোটাই এস দিয়ে করেছি তো সেহেতু পুরোটাই তোমার এস হবে। এবং এফ হচ্ছে এস মানে এফএস হচ্ছে এস অক্ষ বরাবর এফ এর উপাংশ, ব্যাস, মানে এফ কস থিটা। তাহলে এফএস হচ্ছে এফ কস থিটা, আমি এফএক্স দিয়ে আগে করেছিলাম তো সরি, এটা হবে এফএস। যদি তুমি এটাকে এক্স অ্যাক্সিসটাকে এস নাও, যদি এক্স অ্যাক্সিস ধরো তাহলে পরে এফএক্স হবে, ঠিক আছে। তাহলে টোটাল কার্য কী বোঝাচ্ছে, যে এই যে টোটাল যে ইন্টিগ্রেশনটা করলে এফএস ডিএস, প্রত্যেকটা ছোট্ট একটা মুহূর্তের জন্য এফএস পেয়ে গেলে, তারপরে পুরোটাকে ইন্টিগ্রেট করে দিলে এসআই থেকে এফএফ, তাহলে পরে যে ক্ষেত্রফলটা তুমি পেলে, ইন্টিগ্রেশন কী বোঝায়, ক্ষেত্রফল বোঝায়, মানে এফ মানে বল আর যে সরণ, তাহলে বল সরণ লেখচিত যে ক্ষেত্রফল তুমি পাচ্ছ সেটাই হচ্ছে কৃতকার্য বোঝাচ্ছে। বক্রপথে চলমান কণার ওপর কৃতকার্য, যদি ধরো একটা কণা বক্রপথে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে বলো তার ওপর কৃতকার্য কত হবে। তার মানে আমি যদি ধরো এখানে একটা বস্তুটা আছে এবং খুব একটা ছোট্ট জায়গার জন্য এটা হচ্ছে ডিএস হচ্ছে কাজ করছে এইদিকে, তাহলে ডিএস কাজ করছে এইদিকে, এবং আমি ধরো বলটা কাজ করছিল এই বরাবর এফ, আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই বরাবর মানে হচ্ছে এই সরণের দিকে ওর এই যে এফের যে উপাংশ থাকবে সরণের দিকে, তাহলে এফ ডট ডিএস তোমাকে বার করতে হবে, এফ ডট ডিএস। তার মানে যে এইটার যে যদি ইন্টিগ্রেশন করে নাও, ধরো এটা এ এটা বি, তাহলে টোটাল পথের জন্য এ টু বি যদি বার করে নাও ইন্টিগ্রেশন, তবে তুমি কী পেয়ে যাবে, কৃতকার্য পেয়ে যাবে।
তাহলে কৃতকার্য বার করতে গেলে তোমাকে কী করতে হবে, এফ ডট এস নিতে হবে। যখন এটা কিন্তু একটা মনে রাখবে শুধুমাত্র পরিবর্তনশীল বলের জন্য, পরিবর্তনশীল বলের জন্য তোমাকে ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে, পরিবর্তনশীল বলের জন্য ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে। বল যদি তোমার কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন করার দরকার পড়বে না, কারণ হচ্ছে যদি আমি ইন্টিগ্রেশন এফ ডট ডিএস নিয়ে নিই, বল যদি কনস্ট্যান্ট হয়ে যায় বলটা বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএস। আর ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এটা যদি ধরো এ আর এস বি হয় তাহলে লিখতে পারি এটা হচ্ছে এস বি মাইনাস এস এ, মানে টোটাল যে স্মরণ হলো ইন্টু বল সেটা হচ্ছে টোটাল কৃতকার্য। কিন্তু যদি আমাদের বল যদি পরিবর্তনশীল হয় তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না, সেই জন্য তোমাকে এটা বার করতে হবে আগে থেকে, যে ইন্টিগ্রেশন এফ ডট ডিএস এবং কত থেকে এস এর মান কত, কোথা থেকে কোথা, এ টু বি ধরো যে দুটো পজিশনের মান, অন্তিম একটা হচ্ছে প্রাথমিক পজিশন, বিটা হচ্ছে অন্তিম পজিশন। এবার হচ্ছে কার্যের বিভিন্ন একক ও মাত্রা। যে আমরা কার্য বলতে তাহলে কি বললাম, কৃতকার্য বলতে আমরা বোঝালাম কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল গণিত হচ্ছে বস্তুর স্মরণ, প্রযুক্ত বল গণিত বস্তুর স্মরণ। তার মানে কৃতকার্যের একক আমি যদি বার করতে যাই তাহলে আমাকে কী কী একক দরকার, একটা হচ্ছে প্রযুক্ত বলের একক দরকার, প্রযুক্ত স্মরণ একক দরকার। তাহলে কৃতকার্যের যদি একক বার করি, কৃতকার্যের একক হবে বলের একক গণিত স্মরণের একক, ঠিক আছে। এবার কৃতকার্য বলতে কি বোঝাচ্ছি, যে যদি ধরো বল যদি এক হয়, স্মরণ যদি এক হয় তাহলে কৃতকার্য এক হবে। মানে একক বল, কোনো বস্তুর ওপর যদি একক বল ক্রিয়া করে এবং তার ফলে বলের অভিমুখে একক পরিমাণ স্মরণ হয় তাহলে কৃতকার্য হবে একক মানের, মানে একক কৃতকার্য হবে। এবার হচ্ছে কার্যের একক, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ, যেটাকে ইংরেজিতে বলা ইআরজি, আর্গ। এই এক আর্গ মানে হচ্ছে এই বল মানে এক ডাইন গণিত স্মরণ মানে এক সেমি, তার মানে এক ডাইন সেমি, ওকে ই হয় না, এক ডাইন সেমি। তাহলে এক আর্গ সমান হচ্ছে এক ডাইন সেমি, মানে এক ডাইন পরিমাণ বল প্রয়োগ করে যদি এক সেমি স্মরণ হয় তাহলে যে কৃতকার্য হয় সেটা হচ্ছে এক আর্গ। বোঝা গেল। এবার এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে তোমার হচ্ছে জুল। এক জুল মানে হচ্ছে এক নিউটন গণিত এক মিটার, মানে এক নিউটন মিটার। মানে কোনো একটা বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করে বলের অভিমুখে এক মিটার স্মরণ ঘটানো হয় তাহলে যে কার্য করা হয় সেটা হচ্ছে এক জুল। এবার তুমি যদি সম্পর্ক স্থাপন করো তাহলে তুমি দেখতে পাবে যে এক জুল সমান পাবে যে এক নিউটন মিটার, এক নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন, আর এক মিটার সমান হচ্ছে 100 সেমি, তার মানে 10⁷ ডাইন সেমি মানে হচ্ছে আর্গ। তাহলে এক জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। এটাও তোমাকে মনে রাখতে হবে যে এক জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। এফপিএস পদ্ধতিতে এই আর একটা জিনিস মনে রাখবে, এই জুলকে বলা হয় কার্যের ব্যবহারিক একক। মানে আমরা ব্যবহার করি সবসময়, যে বিভিন্ন জায়গাতে যে কাজকে আমি হিসেব করি তখন আমরা ব্যবহার করি সবসময় জুল। তাহলে জুলকে বলা হয় কার্যের ব্যবহারিক একক বা প্র্যাকটিক্যাল ইউনিট অফ ওয়ার্ক, এটা খুব মনে রাখবে, প্র্যাকটিক্যাল ইউনিট। মানে কোন ইউনিটটা, অতগুলো ইউনিটের মধ্যে কোন ইউনিটটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউনিট বা ব্যবহার করি আমরা বেশি, সেটা হচ্ছে জুল। তাহলে জুলকে বলা হয় মানে কার্যের ব্যবহারিক একক। এফপিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে ফুট পাউন্ডাল, হচ্ছে এফপিএস পদ্ধতিতে একক। এবার পাউন্ডাল, এক পাউন্ডাল মানে এফপিএস পদ্ধতিতে বলের একক কি, পাউন্ডাল হচ্ছে বলের একক, আর ফুট হচ্ছে স্মরণের একক। তাহলে ফুট গণিত পাউন্ডাল হবে কার্যের একক। মানে একটি বস্তুর ওপর এক পাউন্ডাল বল প্রয়োগ করে যদি 1 ফুট স্মরণ হয় তাহলে তার কার্য হচ্ছে, তাহলে বলবো 1 ফুট পাউন্ডাল কার্য হয়েছে। এবার যদি আমি সম্পর্ক বার করি তাহলে 1 ফুট পাউন্ডাল সমান হবে 1 পাউন্ডাল গণিত 1 ফুট। 1 পাউন্ডাল মানে হচ্ছে তোমার
এটা হয়তো মনে রাখার সবসময় প্রয়োজন পড়ে না, বাট জাস্ট দেখে নাও যে 13,825 ডাইন, আর 1 ফুট মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার। তো সেটা লিখতে পারে যে 4.214 ইন্টু 10⁵ আর্ক। তাহলে 1 ফুট পাউন্ডাল মানে হচ্ছে 4.214 ইন্টু 10⁵ আর্ক। আর লাস্টে হচ্ছে কার্যের মাত্রা কি, কার্যের মাত্রা। তাহলে কার্য মানে কি, বল গণিত সরণ, মানে বলের মাত্রা গণিত সরণের মাত্রা। বলের মাত্রা আমি কি জানি, বল মানে হচ্ছে এফ সমান হচ্ছে এম গণিত এ। তাহলে এম হচ্ছে এম, এ হচ্ছে এল টি মাইনাস টু, তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, গণিত সরণ হচ্ছে এল, তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এবার কিছু উদাহরণ দেখে নিই। ফার্স্টে বলছে একটি 80 কেজি ভরের আরোহী সমেত সাইকেল 30 ডিগ্রি নতিকোণের আনত তল বরাবর 60 মিটার পথ গড়িয়ে নামলো। মানে হচ্ছে ধরো একটা যদি এইরকম যদি একটা নততল আমি ধরে নিই এবং একটা বস্তু, এইখানে ধরো একটা বস্তু ছিল, তার আরোহী সমেত সাইকেল ছিল, ঠিক আছে, তার ধরো টোটাল হচ্ছে আরোহী সমেত সাইকেলটা আমি এইভাবে প্রকাশ করলাম, যার ওজন হচ্ছে, তাহলে এম যে কাজ করছে কোন দিকে, নিচের দিকে, এইভাবে এম দেওয়া আছে 80 কেজি, 30 ডিগ্রি নতিকোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি, 60 মিটার পথ গড়িয়ে নামলো, মানে এই বরাবর এইদিকে এলো হচ্ছে কত, এটা 60 মিটার, মানে এস হচ্ছে এইদিকে। তাহলে বলো আরোহী সমেত সাইকেলের ওপর অভিকর্ষ কত কাজ করলো, অভিকর্ষ বল, মানে অভিকর্ষ হচ্ছে এমজি, তাহলে এমজি কত কাজ করছে, তাহলে কার্য হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস, এফ ডট এস, তাহলে এফ হচ্ছে এমজি আর এস হচ্ছে এস, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কস থিটা, তাহলে এমজিএস কস থিটা। তার মানে এবার এইটা হচ্ছে তোমার হচ্ছে ওদের মধ্যে অ্যাঙ্গেল, তুমি যদি দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে থিটা হবে 90 মাইনাস 30 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পাবো এমজি এস কস 60 ডিগ্রি। এম কত দেওয়া আছে 80 কেজি, জি কত, জি ধরো 10, এস কত 60 মিটার, আর কস 60 মানে হাফ, তার মানে হচ্ছে তুমি পাচ্ছ এটা 2 30 হয়ে গেল, তার মানে 8 3 24, তুমি পাবে প্রায় 24,000, প্রায় হচ্ছে 8 3 24, 24 1 2 3 এত জুল। তুমি যদি জি এর মান 10 ধরো তাহলে এটা হবে, জি এর মান 9.8 ধরলে কিছুটা আলাদা হবে, বাট ক্লোজ হবে, ঠিক আছে। একটি কণার ওপর এত নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হলো, সরণ মিটার এককে হলে কৃতকার্যের মান বার করো। তাহলে বলছে কণাটি একটা বিন্দু এ বিন্দু ছিল, যার ছিল 2 3 5, সেখান থেকে গেল বি বিন্দুতে, বি বিন্দু হচ্ছে 12 15 8, এখান থেকে এখানে গেল, কত বল প্রয়োগ হলো, এফ সমান হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে বলো কৃতকার্য কত। এবার দেখো যে এ থেকে বি, তাহলে এ বিন্দুকে আমি লিখতে পারি, এ বিন্দু স্থানাঙ্ককে লিখতে পারি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ভেক্টরে তোমরা পড়েছো স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর কীভাবে প্রকাশ করা হয়। আর বি দেওয়া, বি ভেক্টর কত হবে, বি ভেক্টর হবে 12i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তার মানে কতটা সরণ ঘটলো, বি মাইনাস এ, এটা হবে 12 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 15 মাইনাস 3 জে ক্যাপ প্লাস 8 মাইনাস 5 কে ক্যাপ। তাহলে এটা যদি বার করো কত হবে, 10 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে তোমার সরণ মানে এস, আর এটা তোমার এফ, তাহলে ও কাজ কত, এফ ডট এস, তাহলে এফ হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ডট 10 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে 5 আর 10 50 প্লাস 2 আর 12 24 প্লাস 3 আর 3 9, মানে হচ্ছে 9 4 13, আর এদিকে থাকলো 5 7 8 83, এটা হচ্ছে 83 জুল। এই যেহেতু সরণ হচ্ছে মিটার এককে, মানে হচ্ছে এসআই পদ্ধতিতে, তাহলে এটা হবে কার্য হবে জুল, তাহলে 83 জুল হবে অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি একটি অনুভূমিক তলের ওপর দিয়ে একটি বাক্স ঠেলে নিয়ে যাচ্ছে। সে বাক্সটির ওপর 200 নিউটন বল প্রয়োগ করে প্রথমে 15 মিটার দূরত্ব যায়। তাহলে এফ হচ্ছে যখন 200 আর
এস হচ্ছে তোমার 0 থেকে 15 মিটার, তাহলে 0 থেকে 15 মিটার হচ্ছে এফ হচ্ছে 200। তারপরে সে ক্রমশ ক্লান্ত হতে থাকে, তার ফলে দূরত্বের সঙ্গে সমানুপাতিক হারে প্রযুক্ত বল সে কমিয়ে 100 নিউটন করে ফেলতে বাধ্য হয়। তারপরে এফ হয়ে গেল 200 থেকে কমে 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 হচ্ছে 100 নিউটন হলো, এবং বাক্সটি ঠেলে সে মোট 30 মিটার দূরত্ব গেল। মোট যেহেতু 30 মিটার গেল, যেহেতু আগে 15 মিটার এসেছিল, তার মানে এই কমলো হচ্ছে কত মিটার, 15 মিটার ধরে কমলো। তাহলে ব্যক্তিটির দ্বারা কৃতকার্যের মান কত? তাহলে এটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বল সরণ লেখচিত্র আঁকতে হবে। তাই এফ আর এস, তোমার যখন 0 থেকে এস, যখন 0 থেকে এটা হচ্ছে 15 ধরো, এটা হচ্ছে 30, ঠিক আছে। আর এফ এর মান হচ্ছে এখানে ধরো 100, এটা হচ্ছে 200। তাহলে এখানে কি বলছে, যখন 0 থেকে 15 ছিল তখন হচ্ছে 200 ছিল, মানে 200 হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে 200। যখন এটা হচ্ছে এস হচ্ছে 0 থেকে 15 যখন ছিল তখন হচ্ছে এফ হচ্ছে 200। তারপরে বলছে এই 30 টোটাল 30 সেমি গেল, 30 সেমি ছিল 30 মিটার, 30 মিটার গেল, তখন হচ্ছে ওর বলটা কমে কমে 100 পৌঁছালো, মানে হচ্ছে যে 30-এ গিয়ে 100-তে পৌঁছালো, মানে এখানে 100-তে হলো, আর 15 ছিল 200, মানে এইভাবে কমতে থাকলো সমানুপাতিক হারে। তাহলে বলো যে কত কাজ করলো? তাহলে দেখো এই ক্ষেত্রে এটা ডট 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 করে লাগিয়ে দিলাম, এটাও ডট 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 করে লাগিয়ে দিলাম, আর এটাও ডট 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 করে কানেক্ট করে দিলাম তোমাকে। তাহলে এইটা হচ্ছে তোমার বল নির্দেশক রেখা। তাহলে টোটাল যে ক্ষেত্রফল তুমি পাবে সেটাই হচ্ছে তার কৃতকার্যের মান, এবং সেটা তুমি বার করবে কি করে? দেখো তুমি জাস্ট কি করবে, এইটার ক্ষেত্রফল বার করবে। ওকে, আমি এখানে একটা অন্য কালার নিচ্ছি। এইটা হচ্ছে তোমার একটা ক্ষেত্রফল তুমি বার করতে পারবে। এইটা হচ্ছে 15, আর এইদিকে হচ্ছে 200, তাহলে 200 গণিত 15 হচ্ছে এর ক্ষেত্রফল। প্লাস তুমি এইটা একটা ত্রিভুজ পাচ্ছ, এই ত্রিভুজের এইটা হচ্ছে তোমার হচ্ছে 30 মাইনাস 15 মানে 15, আর উচ্চতা হচ্ছে 200 মাইনাস 100 মানে 100। তাহলে উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি হচ্ছে 15, উচ্চতা কত 100। প্লাস এবার আর আরেকটা পড়ে থাকলো এইটা হচ্ছে তুমি বার করতে পারবে, এইটা হচ্ছে তোমার 100, আর এটা হচ্ছে 15, মানে 100 গণিত 15। তাহলে টোটাল ক্ষেত্রফলটা তুমি পেয়ে গেলে। এটা বার করো, এটা বার করলে তুমি পেয়ে যাবে 15 গণিত 200 মানে 15 2 30, 3000, প্লাস এটা দেখো 2 আর 50, তাহলে হচ্ছে 15 5 75 মানে 750, প্লাস 15 ইন্টু 100 মানে 1500, মানে তুমি পাবে 3000 প্লাস 1500 মানে 4500, 4500 প্লাস 750 মানে হচ্ছে তুমি পাচ্ছ 17 পাচ্ছে 12, আর 1 লাখ 5250। যেহেতু এটা মিটারে ছিল আর পুরোটা হচ্ছে আর নিউটনে ছিল, তাহলে নিউটন মিটার মানে হচ্ছে নিউটন মিটার মানে জুল, তাহলে হচ্ছে 5250 জুল। মানে টোটাল কৃতকার্য তোমার হচ্ছে এই যে নিয়ে গেল তাতে হচ্ছে এইভাবে তুমি পেয়ে গেলে। তাহলে এটা পুরোটাই করলে কিন্তু বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল ব্যবহার করে। এইভাবে তোমরা পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন দেয় এবং তোমরা করতে পারবে। তো আজকে তোমাদের কার্য শেষ করলাম। কার্য কী কী জিনিস তোমাকে মনে রাখতে হবে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমত হচ্ছে কার্য কী সেটা জানবে, যে কার্য হচ্ছে যে বল প্রয়োগ করে বস্তুর যে সরণ হবে বলের অভিমুখে, সেটা হচ্ছে কার্য। তাহলে এটা ফর্মুলাটা মনে রাখবে, ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তারপরে হচ্ছে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, বল দ্বারা কৃতকার্য সবসময় ঋণাত্মক হয়, আর বলের বিরুদ্ধে কৃতকার্য সবসময় ধনাত্মক হয়। কার্যহীন বলের উদাহরণ তোমাকে মনে রাখতে হবে যে অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল, সুটকেস তুমি যদি নিয়ে যাও সেটা হচ্ছে কার্যহীন বল, দেওয়ালে যদি তুমি চাপ দাও তাহলে কিন্তু সেটা হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে, কার্যহীন বল তখনই হবে যখন হচ্ছে বলের সরণের অভিমুখ বলের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে হবে। আর লেখচিত্রের সাহায্যে যখন বল সরণ লেখচিত্র করছি তার যে ক্ষেত্রফল সেটা বোঝাচ্ছে একটা কৃতকার্য বোঝাচ্ছে। ঠিক আছে, আর তুমি এইভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন এফ ডট ডিএস এসআই টু এসএফ, এইভাবে তুমি কার্যকে তুমি বোঝাতে পারো। কার্যের এককগুলো মনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে আর্ক, এসআই পদ্ধতিতে জুল, এপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডার, আর কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। আর এদের মধ্যে সম্পর্কটা দেখবে, আর কার্যের মাত্রাটা দেখে নেবে ml² t-2। ব্যাস এইটুকু তোমাকে মনে রাখতে হবে এইখান থেকে, আজকের ক্লাস থেকে, তাহলেই হয়ে যাবে। তারপর তো অঙ্কগুলো দেখে নেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তবুও যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, যারা গ্রুপে আছে তারা মেসেজ করো।
ওকে, আজকের মতো এটুকুই। পরের দিন আমরা পড়াবো ক্ষমতা। ওকে, টাটা।